শুনলে তুমি? তোমার তো কানেই ঢুকলো না কথাটা, তাই না? কিন্তু আমি ততক্ষণ অবধি বলতে থাকবো যতক্ষণ না পুরোপুরি কথাটা তোমার কানে ঢোকে আর তোমার কানের পর্দাটা না ফেটে যায়। মাথা খারাপ হয়ে গেছে? এরকম ভাবে কথা বলে, প্রতিবার একই কথা। এবার বুঝেছো? এই কারণে আমার তোমাকে ফোন করতে ইচ্ছে করে না। তাহলে করো না, তাই না? কিন্তু একটা কথা তুমি কান খুলে শোনো, যতক্ষণ তুমি আমাকে এখান থেকে নিয়ে না যাবে ততক্ষণ আমি বলবো। আর আমি না বিয়েটা তোমার সাথে থাকার জন্য করেছি, এই বাড়িতে তোমার বাবা মায়ের সেবা করার জন্য নয়। দেখো দিব্যা, আমি তোমাকে অনেক ভালো করে বুঝিয়েছি যে কেন আমি তোমাকে আনতে পারবো না। এখন রাখো ফোন আর আমার মাথাটা খারাপ করো না। দিবাকর, হ্যালো হ্যালো। তুমি ফোনটা কেটে দিয়ে ভালো করলে না দিবাকর। কেন বুঝতে পারছো না যে আমি তোমার সাথে থাকতে চাই, থাকতে চাই, থাকতে চাই? কেন বুঝতে পারছো না? থাকতে চাই, আমি তোমার সাথে থাকতে চাই দিবাকর। গুড মর্নিং বৌদি। আরে গুড মর্নিং। বৌদি, আমার স্নিকার্সটা কোথায় গেল কে জানে? ওই ঘরে বেডের নিচে আছে। আচ্ছা বৌদি, আমার চেক শার্টটাও খুঁজে পাচ্ছি না। আমি ইস্ত্রি করে আলমারিতে রেখে দিয়েছি। থ্যাংক ইউ বৌদি। আরে বৌমা, আমার বাতের ওষুধ তো ফুরিয়ে গেছে। মা, আমি কবে আনিয়ে রেখেছি, দেখো টেবিলে রাখা আছে। আরে বৌমা, তুমি আমাদের সকলের কত খেয়াল রাখো। মা, এটা তো আমার কর্তব্য। আরে বৌমা, এরকম অভ্যাস করিও না আমাদের। তুমি যদি চলে যাও হালুয়া কে বানাবে বলো তো? আরে আমরা কি যেতে দেবো না কেউ কে দিবাকরের কাছে? হ্যাঁ? আয় আয় আয়, বস বস বস। বস বাবা, এ নাও। মা, হ্যাঁ, হ্যাঁ, খুব ভালো হয়েছে। এই খাবারটা তোমার জন্য বানায়নি বৌমা, আমার ছেলে দিবাকর আজ আসছে সেই জন্য বানিয়েছে বৌমা। দাদা আসছে? হ্যাঁ। কি ও আসছে আজ? কিন্তু ও তো আমাকে কিছু বলেনি। আরে তোমাকে হয়তো সারপ্রাইজ দিতে চাইছে সেই জন্য বলেনি। হ্যাঁ মা, হয়তো আপনি ঠিকই বলছেন। এই দেখ কে এলো। হ্যাঁ মিন্টু, তুমি বসো, আমি গিয়ে দেখছি। আরে দিবাকর, তুই এসে গেছিস বাবা। খুব ভালো হলো বাবা তুই এসে গেছিস। প্রণাম বাবা। আয় ভালো বাবা, থাকো। আয় আয়, প্রণাম বাবা। বেঁচে থাক বাবা, সুখে হ। আর চ্যাম্প, হ্যাঁ কেমন আছো দাদা? চলছে প্র্যাকটিস? খুব আছি। ভালো দাদা। চল সন্ধ্যাবেলা আমিও যাব, ঠিক আছে? তোমার ব্যাগটা তো আমি রেখে দিচ্ছি। হ্যাঁ। আরে খুব ক্লান্ত হয়ে গেছি। সরি সরি বাবা, আমরা তো সব সারপ্রাইজ নষ্ট করেছি। কি রকম সারপ্রাইজ? তুই তো সারপ্রাইজ দিতে চাইছিলিস না বৌমাকে, সেই জন্যই তো না বলে এলি। মা, তুমি সিনেমা একটু কম দেখো তো। এরকম কোনো ব্যাপারই নয়। আরে তুই বলিসনি কেন ওকে? আমি তো বলার চেষ্টা করেছিলাম, কিছু মানুষ তো কথা বুঝতেই পারে না। কালকে আমি ওকে ফোন করে সবকিছু বোঝানো। এবার তুমি সব কথা এখানেই বলবে? ভেতরে এসো না, ভেতরে বসে কথা হোক। ঘুম পাচ্ছে আমার এখন, ক্লান্ত আমি।
আমাকে বললে না কেন যে তুমি আজ আসছো? আমি বলিনি। তোমার সঙ্গে কথা বলে তুমি এমন সব কথা বলো যে আমার মনে হয় যে ছাড়ো না এসব। আমি সত্যি তোমাকে ভীষণ মিস করছিলাম। আসলে সত্যি কথা বলতে কি, আমিও তোমাকে অনেক মিস করেছি। তোমাকে ছাড়া আমারও ওখানে একদম ভালো লাগে না। একবার ভাবো, কত বছর হয়ে গেল আমাদের বিয়ের, আর এখনো পর্যন্ত আমরা 1 মাসের জন্য একসাথে থাকিনি। তাই জন্যই তো আমি বলি আমাকে তোমার সাথে নিয়ে চলো। আচ্ছা, তোমার মনে হয় যে আমি তোমাকে নিয়ে যেতে চাই না? জানো, ফার্মাসিউটিক্যাল কোম্পানির গোডাউনটা একদম জঙ্গলের মাঝখানে। মানুষের থেকে জানোয়াররা বেশি থাকে ওখানে। কি করে থাকবে তুমি? আমি তোমার সাথে থাকার জন্য যে কোনো জায়গায় অ্যাডজাস্ট করতে পারি। আচ্ছা, না ওখানে ভালো বাড়ি আছে, না ফ্যাসিলিটিস আছে, কি করে থাকবে? কোনো ব্যাপার না, আমি থেকে যাব। দেখো দিব্যা, আমি তোমাকে কোনো মিথ্যে আশা দিতে চাই না। তুমি তো জানোই যে আমি তোমাকে ওখানে নিয়ে যেতে পারবো না। আর এই কথাটা তোমাকে বিয়ের আগে আমি বলেছিলাম তো। তারপরেও তুমি কেন যাওয়ার জন্য জেদ করো? আচ্ছা, বিয়ের সময় তো তুমি এটাও বলেছিলে যে তুমি আমাকে রানী বানিয়ে রাখবে, কিন্তু আমাকে তো কাজের লোক বানিয়ে রেখে দিয়েছো। এই দেখলে তুমি, তোমার এই ব্যবহারগুলোর জন্য না, এই জন্য তোমাকে বলে আমি এখানে আসি না। দেখো দিবাকর, একদিন তুমি অনেক পস্তাবে। দিবাকর, দিবাকর, বুঝতেই চায় না আমার কথা। দিবাকর এখানে শুয়ে আছে কেন? দিবাকর, দিবাকর, এই বাবা। হ্যাঁ মা, কি হয়েছে? আরে তুই এখানে কেন শুয়ে? আরে মা, অফিসের কাজ করতে করতে এখানেই ঘুমিয়ে পড়েছিলাম। তুই যখন উঠে পড়েছিস তখন মন্দিরে আমায় নিয়ে চল। নিশ্চয়ই নিয়ে যেতাম মা, কিন্তু আমাকে আবার 9টার সময় বেরোতে হবে মা। কোথায় যাবি? দেরাদুনে ফিরে যাব। তুই এলি 24 ঘন্টাও হলো না। তুই 7 দিনের ছুটি নিয়ে এসেছিলিস তো? হ্যাঁ মা, কিন্তু আসলে একটা আর্জেন্ট কাজ এসেছে, তাই যেতে হবে। আরে এটা কেমন কথা হলো? কাজ করে আবার চলে আসবো আমি। আচ্ছা মা, আমি উঠছি, দেরি হয়ে যাচ্ছে, স্নান করতে হবে আবার, প্লিজ। তুমি ব্যাগ গোছাচ্ছ কেন? দিবাকর, আমি তোমাকে জিজ্ঞেস করছি তুমি ব্যাগ গোছাচ্ছ কেন? দিবাকর, আমাকে বলবে তুমি কোথায় যাচ্ছ, কেন ব্যাগ গোছাচ্ছ? ফিরে যাচ্ছি আমি দেরাদুনে। তুমি কালই তো এলে, আজই চলে যাচ্ছ কেন? পাগল হয়ে গেলে নাকি? হইনি এখনো, তবে এখানে যদি থাকি না, নিশ্চয়ই পাগল হয়ে যাব। দিবাকর, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। আর যদি দেরাদুন যেতেই চাও তাহলে আমাকে তোমার সাথে নিয়ে চলো। আমি তোমার সাথে কথা বলছি, আমাকে নিয়ে চলো। দিবাকর, এগুলো বন্ধ করো, তুমি ব্যাগ গোছানো বন্ধ করো। আমি বললাম তো, দেরি হয়ে যাচ্ছে আমার। এই সময় কোনো নাটক নয়। আচ্ছা, আমি নাটক করছি? দিবাকর প্লিজ আমাকে তোমার সাথে নিয়ে চলো। আমাকে যদি তোমার সাথে নিয়ে না যাও না, তাহলে আমি... তাহলে কি করবে? তাহলে 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 আমি শিরা কেটে ফেলবো। আমাকে তোমার সাথে নিয়ে চলো, না হলে হাতে শিরা কেটে ফেলবো। দিব্যা, ওটাই খুব ধার আছে, দাও না, দাও। আমি তোমার সঙ্গে যাবো। দিব্যা, নাহলে আমি হাত কেটে ফেলবো, কেটে দাও ফেলবো। আমাকে, দাও। মাথা খারাপ হয়ে গেছে তোমার? পাগল হয়ে গেছো নাকি? সব সময় আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকো। প্লিজ আমাকে তোমার সাথে নিয়ে চলো না। আমার এখানে 1 মিনিটও মন বসে না। আমি তোমার সাথে থাকতে চাই, প্লিজ আমাকে নিয়ে চলো। ও সহজে মানবে না। যত বারণ করব ততই নাটক করবে ও।
একটা কাজ করি, নিয়েই চলে যাই ওকে। 10 দিন ওখানে থাকলেই নিজে থেকেই চলে আসতে চাইবে। আচ্ছা বাবা, আচ্ছা, তোমাকে নিয়ে যাচ্ছি আমার সঙ্গে। আজকে তো আর বেরোতে পারবো না, তোমার তো আবার প্যাকিং করতে সময় লাগবে। এক কাজ করি, 3-4 দিন পরে বেরোই, কিন্তু তার আগে মা বাবাকে সবটা বলতে হবে। মানে কি? মা বাবা যদি না বলে তাহলে তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাবে না? তুমি সব কথার উল্টো মানে কেন বের করো? মা বাবাকে তো বলে যেতে হবে, নাকি এমনি চলে যাব? তুমি বাদ দাও, তুমি শুধু শান্ত থাকো, আমি ওনাদের সাথে কথা বলবো। বাবা, কাল যখন তুই এলি তখন বললি 7 দিনের ছুটি নিয়ে এসেছিস, আর সকালে উঠে বলছিস এখনই বেরোবি। আবার এখন বলছিস যে তুই 2-4 দিন পরে বেরোবি। বাবা, অন্য কোনো অসুবিধা হলে আমাকে বলতে পারিস। না মা, আমি ভাবছিলাম যে এবারে দিব্যাকেও যদি সঙ্গে নিয়ে যাই, ও একা একা থাকে এখানে, তাই। দেখ বাবা, এটা তো নতুন কথা। কি হচ্ছে তোদের? না না মা, এমনি কিছুই না। দেখ বাবা, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তুই বলছিলিস যে ওখানে পরিবার নিয়ে থাকা যাবে না, আর এমনিতেই তুই নতুন চাকরি খুঁজছিস, তাই পরে নিয়ে যাস। আর তার মধ্যে আমার অপারেশনটাও হয়ে যাবে, তারপর নিয়ে যাস। ঠিক আছে। মা মা, আমি আমি বলছিলাম যে আমি নিয়ে যাচ্ছি ওকে আমার সঙ্গে ওখানে, বাকি কথা পরে বলছি মা। আচ্ছা ঠিক আছে বাবা, নিয়ে যা, ব্যাস যা তোর ভালো লাগে তাই কর। আমার জন্য কিছু রেখেছো? হ্যাঁ ঠিক আছে, সব রাখা আছে। মা, খাবার তৈরি আছে? হ্যাঁ হ্যাঁ বৌমা, আনছি আনছি। বৌদি, আমি তোমাকে খুব মিস করবো, তুমি কি জানো? হ্যাঁ, কেন নয়? চাকর যখন চলে যায় তখন সবাই মিস করে। আরে মিন্টু, তুমি টেনশন করো না, আমিও তোমাকে কল করব। বৌমা, হ্যাঁ মা। এই নাও এই নাও, ভালো করে গুছিয়ে নাও। হ্যাঁ। আরে মা, আস্তে আস্তে পড়ে গেলে কেউ তোমাকে দেখবে না। চোখান। বৌদি তো চলে যাচ্ছে দাদার সাথে। আরে আমার ছেলে মেয়ে চলে যাচ্ছে, আমি কি করে শান্তিতে থাকবো? আপনার কথা তো জানি না, কিন্তু এবার আমার জীবনে শান্তি শান্তি থাকবে। দেরি হলেও ঠিক আছে, কিন্তু এই জেল থেকে তো বেরোতে পারলাম। আরে বৌমা, আর একটা জিনিস ভুলে আরে গেছি। সাবধানে মা। আরে না রে না। এনে এই তরকারিটা ভালো করে গুছিয়ে রেখো মা। আরে এটা বাবা, রেখে দিতে হবে। আমি তো আর একটা জিনিস ভুলে গেছি, ঠাকুরের প্রসাদটা। আরে মা সাবধানে। সব জিনিস প্যাক করে নিয়েছো? হ্যাঁ বাবা। এনে প্রসাদটা নে। কতবার বললাম তোমাকে, তুই গাড়ি বের কর, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। হ্যাঁ। মা, সাবধানে। কি হলো? সব ঠিক আছে তো? ডক্টর কি বললেন? হ্যাঁ সব ঠিক আছে, কয়েকদিন রেস্ট নেবার কথা বলেছেন, চলাফেরা করা একদম বন্ধ। মানে? মানে মাকে কিছুদিনের জন্য হুইল চেয়ারেই থাকতে হবে। এমনটা হতে পারে 1 মাসের মধ্যে হয়তো অপারেশনও করতে হবে। বাবা, তোরা দুজন তো চলে যাচ্ছিস, আমরা বরং একটা নার্স রেখে নিই। বাবা, দাদার কথা মতো কথা বলেছিলাম আমি, মাসে 40,000 টাকা চাইছে। ও, তাহলে একটা কাজে আমি রেখে দিই। কি বলছো তুমি বলো তো বাবা, মাকে অন্য কারো ভরসায় রেখে যাব আমি? বাবা, তাহলে তো একমাত্র উপায় আছে, বৌমাকে আমার কাছে কিছুদিন রেখে যা তুই। হ্যাঁ বাবা, আমিও সেটাই ভাবছিলাম।
তুমি ম্যানেজ করতে পারবে? হ্যাঁ, কেন নয়? আমিও এটাই ভাবছিলাম যে মাকে এই অবস্থায় ছেড়ে কি করে যেতে পারি। আমি খুব ভালো কর্ম করেছি, তাই তো তোমার মতো বৌমা পেয়েছি। অনেক দিন বাঁচো বৌমা, অনেক দিন বাঁচো। আচ্ছা, আপনারা সবাই বসুন, আমি চা নিয়ে আসছি। একজন মানুষকে তার সংসার জীবন চালানোর জন্যে অনেক কিছুই ত্যাগ করতে হয়, কিন্তু কখনো কখনো তার এটাও মনে হয় যে তার এই ত্যাগকে কেউ বুঝতেই পারছে না। নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের এই নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। পরিবার সম্পর্কের ওপর ভরসা করে চলে, আর সম্পর্কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পর্শকাতর সম্পর্ক হলো স্বামী স্ত্রীর। একজন স্বামী যখন তার চাকরির জন্য বাড়ি থেকে অনেক দূরে থাকে আর তার স্ত্রী শ্বশুর শাশুড়িকে দেখাশোনার জন্য নিজের শ্বশুর বাড়িতে থাকে, তখন এই দূরত্বের জন্য মাঝে মধ্যে সম্পর্কে বিরক্তি আসে। দিবাকরের সমস্যা এটাই ছিল, সে তার স্ত্রী দিব্যাকে তার সঙ্গে সেখানে রাখতে পারত না যেখানে সে চাকরি করত। আর এদিকে দিব্যার এটা মনে হয়েছিল যে তার স্বামী দিবাকর ইচ্ছে করেই তাকে তার সঙ্গে রাখতে চায় না। দিবাকর তাকে বোঝানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু দিবাকরের সব চেষ্টা শুধু বাহানা বলে মনে হতো। এইরকম পরিস্থিতিতে এটাই দেখার যে এই দুজনের মধ্যে যে তিক্ততা ছিল তা কি কোনোদিন ঠিক হবে, নাকি এই তিক্ত সম্পর্কের পরিণাম অন্য কিছু হবে। আসুন দেখি। তুমি কাজের লোকের জন্য বারণ কেন করলে? আরে কাজের লোক মায়ের খেয়াল কি করে রাখবে? আর নার্স? নার্স আমরা অ্যাফোর্ড করতে পারবো না, এটা তুমি জানোই। বাহ, খুব ভালো কথা। সবচেয়ে সস্তা তো দিব্যাই আছে, এই ফ্রিতে কাজের লোক, তাই না? তোমার যদি কোনো প্রবলেম হয় তাহলে সবার সামনে কেন বললে না তুমি? এখানে এসে আমাকে কেন বলছো? দেখো দিবাকর, মা বাবাকে বোঝানোর দায়িত্বটা শুধু তোমার, আমার নয়। আর আমরা তো ডিসাইড করেছিলাম না যে আমরা একসাথে যাব। দাঁড়াও। স্যার, না স্যার, আসলে মায়ের একটু শরীর খারাপ হয়ে গেছিল, সেই কারণে। না স্যার, এখন ভালো আছেন উনি। শিওর স্যার, জয়েন করছি আমি গিয়ে। ঠিক আছে স্যার, রাইট স্যার। দেখো দিবাকর, আমি শেষবারের মতো বলছি, যদি তুমি যাও তাহলে আমাকে সঙ্গে নিয়েই যাবে। আমি তোমার সাথে কথা বলছি, শুনতে পাচ্ছো? আমি সত্যিই কিছু একটা ঘটাবো। দেখো, এই সময় আমি খুব টেনশনে রয়েছি। তোমার যা ইচ্ছা হয় করো, আমি তোমাকে আর বোঝাতে পারবো না। দিবাকর, ব্যাস। ঠিক আছো? শোনো, এই কেরোসিন তেলের গন্ধ আসছে না? কেরোসিন তেল তো গ্যারেজেই আছে, ওখান থেকেই আসছে। না 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 না, এটা এদিক থেকে কোথাও আসছে, রান্নাঘর থেকে আসছে মনে হয়। চলো গিয়ে দেখি।
বৌমা উড়ে যাবে তুমি, থামো। না মা, আমার আর বাঁচতে ইচ্ছে করছে না। আমি ছেড়ে আরে দাও, বৌমা, ছেড়ে দাও। ছেড়ে দাও। মরে যেতে চাই। বৌদি শান্ত হো, পুড়ে যাবে। বৌদি কাছে কথা এসো শোনো, না। বৌদি বৌদি যদি কাছে আসো তাহলে আমি আগুন লাগিয়ে দেবো। বৌদি শান্ত হো, পরে কথা বলে নেবো আমরা বসে। শুধু ভয় দেখাচ্ছে, কিচ্ছু করবে না। তুই এদিকে আয়। বৌমা বৌদি পুড়ে যাবে, বৌদি ছাড়ো ছাড়ো তুমি। কি করছো তুমি? আরে কি এমন হয়েছে যে তুমি এসব করছো? আমাদের বলো না কি হয়েছে, এটা কি? এই কথাটা আপনাদের ছেলেকে জিজ্ঞেস করুন। এই তুই বল কি হয়েছে? বৌমা কেন এরকম বলছে? বাবা, নাটক করছে ও। সারা জীবন নাটকই করে গেছে। আচ্ছা, আরে আমাকে তো বল কি হয়েছে যে এত বড় অঘটন ঘটাতে চাইছে? আরে আমাদের বলবি কি? তুই বৌমাকে কি বলেছিস যে বৌমা সুসাইড করতে এসেছে? বাবা, কিচ্ছু হয়নি। ওর মাথা খারাপ হয়ে গেছে, ব্যাস। আচ্ছা, ও এমনি এমনিও জীবন দিতে যাচ্ছে? আরে এই রকম মেয়ে পাওয়া যায় না। আমরা ভাগ্যবান যে এরম বৌমা পেয়েছি, যে নিজের শ্বশুর শাশুড়ির খেয়াল রাখে। আজ পর্যন্ত মেয়েটা টু শব্দ করেনি। নিশ্চয়ই তুই কোনো অন্যায় করেছিস। মা, আমি কিচ্ছু করিনি। আমাকে একটা কথা বল, স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো ঝামেলা হতেই থাকে, কিন্তু তার জন্য এত বড় একটা কাণ্ড ঘটাতে যাবে ও? আরে মাথা খারাপ হয়ে গেছে ওর। বৌমা, বৌদি বৌমা, বৌদি কথাটা, আরে- বৌদি কথাটা শোনো। বৌদি বাবা, তুই বৌমার উপর একটু নজর রাখ। ওর সঙ্গে ঝগড়াঝাটি করিস না। এই তো 2-3 দিনের জন্য এসেছিস, ওকে সুখে রাখ বাবা। বাবা, আমি সুখে রাখি ওকে। জানি না ও কি চায় আমার থেকে। আরে প্রতিটা কথার উল্টো মানে করে। যখনই দেখো সবসময় রেগে আছে, মাথা শোন, খারাপ শোন, করে আমার দিয়েছে কথা- আমার একেবারে। শোন বাবা, সবাই মিলে নাটক করছে, আমার জন্য চিন্তাই নেই। আমার সাথে খারাপ ব্যবহার করে, আবার ভালো সাজতেও চায়। এদের জন্য আমি কত কি না করি। মরার কথাও বললাম, কিন্তু দিবাকর তো আমার কথা ভাবেই না, কারণ ও তো আমাকে ভালোই বাসে না। আর এই সব কিছুর কারণ না আমার এই শাশুড়ি মা। যত নষ্টের গোড়া উনি। জানি না আমার সাথেই কেন এরকম হয়। এত স্বপ্ন দেখেছিলাম, কিছুই পূরণ হলো না। কিচ্ছু বুঝতে পারছি না আমি। আর দিবাকরের তো কোনো চিন্তাই নেই। আর শাশুড়ি মা শয়তান মহিলা একটা। বৌমা, বৌমা, কি ভাবছো তুমি? কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কিছু না মা, আমি সবজি কাটছিলাম। আমাকেও বলবে না কি হয়েছে তোমাদের দুজনে? ওই আর কি, হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া। তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ? মায়ের কাছে কেউ কিছু লুকোয় নাকি? দেরাদুন যাওয়া নিয়ে তোমাদের দুজনে ঝগড়া হয়েছে? না না মা, এরকম কোনো ব্যাপার নয়। ওই দিবাকর আমাকে একটু কথা শোনালো, আর সেই কথায় আমার খারাপ লেগে গেল। আর মা, যা কিছু করেছি আমি, তার জন্য আমি সত্যি খুব লজ্জিত মা। আরে না বৌমা, এরকম কিছু নয়। আচ্ছা বলো, দিবাকর কোথায় গেছে? জানি না মা, আমাকে কিছু বলে যায়নি। মনে হয় এসে গেছে। আমি দেখছি। বৌদি তুমি দাঁড়াও, আমি দেখছি। হাই মিন্টু। আরে বুলবুল, তুমি? হোয়াট আ সারপ্রাইজ। হ্যালো, কেমন আছো দিদি? আমি ঠিক আছি। বুলবুল, খুশি থাকো মা, খুশি থাকো। খুব ভালো করেছিস বাহ। বাবা তুই বুলবুলকে নিয়ে এসে। নমস্কার। মা, তুমি বলছিলে না যে দিব্যা খুবই একা ফিল করে, তাই আমি ভাবলাম বুলবুলকে নিয়ে আসি। একটু কথাবার্তা বলবে, সময়টাও কেটে যাবে। কিন্তু বাবা, তুই তো এটা বলিসনি যে তুই বুলবুলকে আনতে যাচ্ছিস। আরে বাবা, কি কথা বলছো বলো তো তুমি?
আমি জানি কাকে কি বলতে হবে আর কি বলতে হবে না। আচ্ছা মা, আমি রেডি হয়ে নিচ্ছি, আমাকে বেরোতে হবে। অফিস থেকে আর্জেন্ট ফোন এসেছিল, আমাকে ডাকছে। আমি রেডি হচ্ছি গিয়ে। নিজের খেয়াল রাখিস। আচ্ছা। বুলবুল, তুমি এখন এসে গেছো তো, নিজের দিদির খেয়াল রেখো। হ্যাঁ একদম। আমি আমার দিদির সম্পূর্ণ খেয়াল রাখবো। জামাইবাবু তুমি চিন্তা করো না, বাড়িতে কেউ কিচ্ছু জানতে পারবে না। জামাইবাবু আমি বেশি দিন থাকতে পারবো না এখানে। আসলে আমার বয়ফ্রেন্ড রাজি হচ্ছে না, আর তার উপর যদি আমার দিদিও জানতে পেরে যায় আমার বয়ফ্রেন্ডের ব্যাপারে, তাহলে আমার মা বাবাকে বলে দেবে। যদি বাবা জানতে পারে তাহলে তো বাড়ি থেকে বেরোতে পারবো না আমি। বুলবুল, এত চিন্তা করো না, কেউ কিচ্ছু জানতে পারবে না। দেখো 2-3 সপ্তাহই তো ব্যাপার। মা একবার ঠিক হয়ে যাক, তারপর আমি এখানে আসবো আর দিব্যাকে নিয়ে চলে যাব। বাকি থাকলো তোমার বয়ফ্রেন্ড। একটা কাজ করছি, ওর সঙ্গে কথা বলছি। ওকে, এবার ঠিক আছে? ওকে, থ্যাঙ্কস আ লট। তুমি শুধু এখানে কয়েকটা দিন থাকো, ঠিক আছে? আর যদি কোনো সমস্যা হয় না আমাকে বলবে, আমি সামলে নেব। ওকে, থ্যাংক ইউ। কার সাথে কথা বলছিস? না কারোর সাথে না। কারুর সাথে তো কথা বলছিলিস। না দিদি, আমি কারোর সাথে কথা বলছিলাম না। বয়ফ্রেন্ডের সাথে? না আসলে বন্ধুর সাথে কথা বলছিলাম। বুলবুল, আমি কিন্তু তোর দিদি, আর যদি তোর কোনো বয়ফ্রেন্ড থাকে আমাকে তুই বলতেই পারিস। তোমাকে আর কি মিথ্যে বলবো, আমি সত্যি বন্ধুর সাথেই কথা বলছিলাম। সত্যি তো? মায়ের দিব্যি। তাহলে আমাকে দেখি ফোনটা লুকোলি কেন? কারুর সাথে তো কথা বলছিলি। আইসক্রিম বৌদি, আইসক্রিম নিয়ে এসেছি আমি সবার জন্য। সবার জন্য? কিন্তু এখানে তো আমরা 3 জন, আর তুমি তো 2টো আইসক্রিম নিয়ে এসেছো। হ্যাঁ বৌদি, একটা তোমার জন্য আর বুলবুলের জন্য। আর তুমি? আমি পরে খেয়ে নেবো। পরে কেন? একটা আমি খেয়ে নিচ্ছি, আর একটা থেকে তোমরা দুজনে খেয়ে নাও। বৌদি তুমি সত্যি, বৌদি সত্যি একটা দিয়ে খেয়ে নেবো। কতবার বলেছি এরকম অদ্ভুত ব্যবহার করবে না। আরে আমি অন্য কাউকে পছন্দ করি। আইসক্রিমই তো নিয়ে এসেছিলাম। এক কাজ করো, তুমি তুমি নিজেই খেয়ে নাও এই আইসক্রিম। এবার যাও এখান থেকে। ঠিক আছে, নিজেই খেয়ে নেবো। আরে বাবা তুমি কেন বুঝছো না? বোঝার চেষ্টা করো একটু। আরে না না, তুমি শোনো আমার কথা। এইভাবে কেন কথা বলছো? না, তুমি শোনো আমার কথা। আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। আরে তুমি কেন এইভাবে কথা বলছো? হ্যাঁ ঠিক আছে, বাই। ফোনটা বিজি আসছে, তার মানে দিবাকর ওর সাথেই কথা বলছিল। আরে হ্যাঁ, কতবার আমি তোমাকে বলেছি যে কাজের সময় ফোন করবে না? বুঝতে পারো না তুমি? সেজন্যই হঠাৎ করে ওকে নিয়ে এলো। নাহলে কোন হাজব্যান্ড ওয়াইফকে না জানিয়ে নিজের শালীকে নিয়ে চলে আসে? আর এই কারণেই না ও আমাকে ওর সাথে থাকতে দিতে চায় না। কেন রাখবে? দিব্যা, তোর সাথে তো ভীষণ অন্যায় হচ্ছে, খুব অন্যায় হচ্ছে তোর সাথে, খুব অন্যায় হচ্ছে। আমি নাকি সবাইকে বলে দেবো, সবাইকে বলে দেবো। না দিব্যা, তুই এটা করতে পারিস না। যদি তুই ওকে কিছু বলিস না তাহলে ও নিশ্চয়ই ঘুরে যাবে। এদের দুজনকে তো হাতে নাতে ধরতে হবে। হ্যাঁ দিব্যা। হ্যাঁ জামাইবাবু, আমি একদম ঠিক আছি। তুমি বলো তুমি এখানে কবে আসছো?
আরে তুমি যদি বলো এক্ষুনি চলে আসবো। বা এটা তো খুব ভালো কথা। আমি তো প্রথমেই বুঝতে পেরেছিলাম যে তোমাদের মধ্যে কিছু না কিছু তো চলছে, সেই জন্যই তো আমি ডাকলে তো তুমি আসো না, আর যখন বুলবুল ডাকলো তাহলে তো তুমি চলেই আসবে, তাই না? দিব্যা, তোদের শালি জামাই বাবুর মধ্যে চলছেটা কি? দিদি তুমি এটা কি বলছো? আমার বয়ফ্রেন্ড আছে, আমি ওকেই ভালোবাসি। আমি দিব্যা, দিদি কাল অবধি তো তোর কোনো বয়ফ্রেন্ড ছিল না, এখন হঠাৎ করে কোত্থেকে গজিয়ে উঠলো? না দিদি না, তুমি ভুল বুঝছো। তুই আমার কথাটা একবারও ভাবলি না, তাই না? হ্যাঁ, আমি তোমাকে সত্যি কথা যদি তোর বলছি। বিয়ে করার এতই তাড়া থাকে তাহলে মা বাবাকে বলে আমি এখনই তোর বিয়ে ফিক্স করছি। দিদি আমার কথাটা শোনো। সব গন্ডগোল করে দিল দিব্যা। আমি ভেবেছিলাম বোন আসলে একটু কথা বলবে, একটু মুডটা পাল্টাবে ওর, কিন্তু পাগলে কি বুঝবে এগুলো। যখনই দেখো। হ্যালো, দিবাকর বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে? আমি রাকেশ, বুলবুলের বয়ফ্রেন্ড। হ্যাঁ রাকেশ, বলো। এই তোকে তো আমি বুঝিয়েছিলাম না যে বুলবুল যেন ভালো থাকে। দেখো রাকেশ ভাই, আমি সবকিছু ম্যানেজ করছি এখানে। দেখো আমার বউটার না একটু মাথা খারাপ আছে, তাই তুমি প্লিজ বোঝার চেষ্টা করো। যে বুলবুলের গায়ে হাত দিয়েছে তার হাত ভেঙে ফেলবো আমি। এ ভাই শোন, তাড়াতাড়ি বুলবুলকে ওর বাড়িতে পাঠিয়ে দে, না হলে আমি তোর বাড়িতে ঢুকে তোদের সবার অবস্থা খারাপ করে দেবো আমি। না না রাকেশ, রাকেশ শোনো, তুমি এগুলো। হ্যালো, শিট, আরে বাবা, সবার আগে বুলবুলকে বাড়ি পাঠাতে হবে। সবকিছু কেমন গন্ডগোল হয়ে যাচ্ছে। দিব্যাকে নিয়ে দিবাকরের বিরক্তি দিন দিন বেড়েই চলেছিল। তার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছিল। অন্যদিকে তার স্ত্রী দিব্যার মনে এটা ঢুকে গিয়েছিল যে দিবাকর আর বুলবুলের মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে, আর এই বিষয়টা নিয়ে তার মানসিক পরিস্থিতি ক্রমশ বদলে যাচ্ছিল। তার এটা মনে হয়েছিল যে দিবাকর তাকে ভালোবাসে না, সেই জন্য এতবার বলা সত্ত্বেও দিবাকর তাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে না। দিব্যা কি কখনো সত্যিটা জানতে পারবে, নাকি এই ভুল বোঝাবুঝির জন্য পরিবারের পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে উঠবে? আসুন দেখি। কবে বুঝবে তুমি? আরে ও তোমার বোন, আর আমার সঙ্গে তুমি ওকে কিনা। মাথায় কিছু আছে না নেই তোমার? তুমি আমাকে বলো, তুমি কেন গায়ে হাত তুলেছো? আমি নিজের সাথে নিজে এত কিছু করলাম, তাতে তোমার কিচ্ছু যায় আসলো না, কিন্তু বুলবুলকে যেই একটা থাপ্পড় মারলাম অমনি তুমি দৌড়ে চলে এলে। আমার ব্যাপারে তোমার কোনো চিন্তা নেই না? আমার কাছে ফালতু কথা বলার সময় নেই। আমাকে বলো, তুমি ওর গায়ে হাত তুলেছো কেন? তুমি আমাকে ভালোবাসো না, তাই না? বাসো না, না বাসো না, না। দিব্যা, ভালোবাসো না, না দিব্যা, তুমি কি ভালোবাসো করছো না। এগুলো? যদি ভালোবাসো তাহলে আমাকে আটকাও, আটকাও আমাকে। আরে, কেন আটকাচ্ছ না আমাকে? আরে থামো, কি করছো এগুলো? সরে যাও এখান থেকে। ব্যাস, বুঝতে পেরেছি তুমি কেন এগুলো করছো। তুমি শুধু আমাকে আর আমার পরিবারকে হ্যারাস করতে চাও। আমি চাচ্ছি কি তোমার বাবাকে সবটা বলবো। আমার ভালো লাগছে না। বাবা, তুমি আমার কথা কেন শুনছো না? এই মেয়েটা এক নম্বরের নাটকবাজ। আমাদের তো এরকম মনে হয় না। মা, ও তোমাদের সামনে না নিজের ইমেজ খারাপ করতে চায় না, কিন্তু আমি ওর আসল রূপটা চিনি। আমাকে সঙ্গে নিয়ে চলো, সঙ্গে নিয়ে চলো, এই কথাটাই সব সময় বলতে থাকে। দেখ বাবা, আমাদের এখন বয়স হয়েছে, এ কথা সত্যি যে আমাদের দেখাশোনার জন্য একজনকে লাগবে, কিন্তু আমরা যে বৌমাকে জোর করে রেখেছি এমনটা তো নয়। আর যদি কখনো ওর এটা মনে হয় তো দেখ বাবা, মেয়েদের একটু ভালোবাসা আর সম্মানের দরকার হয়। বাবা আমাকে বলো, আমি আর কি করব? বাবা আমার কথা শোন, ওকে সঙ্গে নিয়ে যা। ভালোবাসা আর যত্নে ও একদম ঠিক হয়ে যাবে। ঠিক আছে মা, নিয়ে যাচ্ছি ওকে আমার সঙ্গে। দাদা, দাদা নিউজ দেখেছো তুমি? কি হয়েছে? কাল থেকে সরকার গোটা দেশে লকডাউন করে দিয়েছে, মানে কাল থেকে বাড়ির বাইরে কেউ বেরোতে পারবে না। কি? তার মানে আমাকে আজকেই বেরোতে হবে? আর বৌমা? মা, ওকে কি করে নিয়ে যাব? ওখানে কোনো জিনিসপত্রও নেই। আমি তো না হয় ম্যানেজ করে নেবো, কিন্তু ও কি করে করবে?
পরে নিয়ে যাবো কেমন? হ্যাঁ বাবা, তুই ঠিকই বলেছিস, ওর খুব অসুবিধা হবে এখানে। তুই এক কাজ কর, পরে নিয়ে যাস ওকে। এই শোন শোন, ওকে প্রমিস করে যা। ঠিক আছে। তুমি বুলবুলকে সাথে নিয়ে যাচ্ছ, আমাকে নয়? দিব্যা, কেন সন্দেহ করো তুমি আমাকে? আমি শুধু বুলবুলকে ওর বাড়িতে ছাড়তে যাচ্ছি, এটুকুই। দেখো প্লিজ আর ঝগড়া করো না, এখন আমি খুব টেনশনে রয়েছি। দেখো, যখনই লকডাউন শেষ হবে না, আমি শিওর আসবো তোমাকে নিতে, প্রমিস। আবার একটা বাহানা, তুমি আমাকে তোমার সাথে নিয়ে যেতেই চাও না। এই কথাটা তো আমি এবার ভালোভাবে বুঝে গেছি। বুঝতে পেরেছো না? তাহলে যাই এবারে। দিবাকর, প্লিজ আমাকে ছেড়ে যেও না, সত্যি সত্যি। আমি কিন্তু এবার সত্যি কিছু ঘটাবো। আমি আমি মরে যাব, সত্যি মরে যাব। প্লিজ আমাকে। 2 বছর ধরে শুনছি তোমার এই কীর্তন, আজ পর্যন্ত কিছু ঘটালেও না, করে নেব। দিবাকর, দিবাকর শোনো। দেখলি তো দিব্যা, ও বুলবুলকেই ভালোবাসে, তোকে নয়। ওর জন্য ওর বাবা মা ইম্পর্ট্যান্ট, তুই নয়। এই কদিন ধরে এমন কিছু ঘটাচ্ছে ও, এত রাগ করছে, প্রতি কথাতে ঝগড়া করছে। আমি বুঝতে পারছি না আমি কি করব, আমি কি ভুল করছি। ও সবসময় এরকমই ছিল, কিন্তু এতটা ছিল না। বুলবুল আমাদের সব বলাতে আমি ওকে বলেছি এখানে আসতে, কিন্তু ও রাজি হয়নি। খুব খিটখিটে হয়ে গেছে ও, কিন্তু ওর কথাও একবার ভাবো যে ওরকম কি করে হলো। বলো তো, কোন স্ত্রী নিজের স্বামীকে অবিশ্বাস করবে? দিদি না এখন কথায় কথায় রেগে যায়। আমার তো মনে হয় শুধুমাত্র তুমিই বোঝাতে পারবে, না হলে। ঠিকই বলছেন আপনারা, হয়তো আমি সিচুয়েশনগুলো হ্যান্ডেল করতে পারছি না। সবসময় আমি আমার দিক থেকেই ভেবেছি, কখনো ভাবিনি যে ও কি ভাবছে আসলে। কোনো ব্যাপার নয়, যা হবে ভালোর জন্যই হবে। হ্যাঁ, আসছি আমি, নমস্কার।
হ্যালো। আমি ইন্সপেক্টর রতন সিং কথা বলছি। আপনি দিবাকর বলছেন? হ্যাঁ বলছি। কি? দিব্যা, দিব্যা কোথায়? আমার ওয়াইফ কোথায়? ওনার বডি ঘরের ভেতরে। বডি? স্যার আমরা স্যাম্পল নিয়ে নিয়েছি। এখন তো এটাই মনে হচ্ছে যে সুপে মেশানো পয়জন খেয়ে সবার মৃত্যু হয়েছে। এই যে দিব্যার কাছ থেকে পাওয়া গেছে। কালকে রিপোর্ট আসার পর পরে আপডেটগুলো দিয়ে দেবো। ওকে। দিবাকর বাবু, এখন কিছু বলতে পারবো না। ফরেন্সিক রিপোর্টটা আসার পরে দেখে মনে হচ্ছে মার্ডার কিংবা সুইসাইড করেছে। এক্স্যাক্টলি কি হয়েছে রিপোর্টস আসার পরেই বোঝা যাবে। সব স্যাম্পল ফরেন্সিকে পাঠিয়ে দাও আর বডিগুলোকে পোস্টমর্টমের জন্য। ইয়েস স্যার। চুপ কর মা, চুপ কর। যা হবার তা তো হয়ে গেছে। দিবাকর বাবু, কিছু জানতে পারলেন? আগে হ্যাঁ, অটোপসি আর ফরেন্সিক রিপোর্ট থেকে ক্লিয়ার হয়ে গেছে যে যে বিষের শিশি দিব্যার হাতে পাওয়া গিয়েছিল সেই বিষ আপনার প্যারেন্টস, ভাই আর স্ত্রীর শরীরেও পাওয়া গেছে। আর খাবারের বলেও সেই বিষই ছিল। একটা কথা বলুন, শাশুড়ি বৌমার মধ্যে কি ঝামেলা হতো? না ইন্সপেক্টর বাবু, আমার বাবা মা দিব্যাকে খুব ভালোবাসতেন। দিব্যা ওদের খুব সম্মান করত, কিন্তু ওর মানসিক স্থিতি ঠিক ছিল না। কিন্তু আমি এটা বুঝতে পারিনি যে ওরকম ভাবে। আপনার কি মনে হয় এমন কি ঘটেছিল যে দিব্যা এরকম একটা স্টেপ নিল? অনেক রাগ করতো ও, সবসময় আমার সঙ্গে যেতে চাইতো, কিন্তু আমি কোনো না কোনো কারণের জন্য ওকে আমার সঙ্গে নিয়ে যেতে পারিনি। সেই জন্যই ও রাগ করেছিল আমার উপরে। সব কথাতেই রাগ করত। কখনো নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করত, কখনো নিজের হাত কেটে নিত। সেই জন্য একদিন আমি গিয়ে বুলবুলকে নিয়ে এলাম। আমি ভাবলাম যে ও আসার পরে হয়তো ও একটু ভালো ফিল করবে, একটু খুশিও থাকবে, কিন্তু না, ও আমাদের দুজনকে নিয়ে সন্দেহ শুরু করল। সবকিছু এতটাই ঘেঁটে গেছিল, আমি কিছুই সামলাতে পারলাম না। সবটা শেষ হয়ে গেল, সবটা শেষ হয়ে গেল। ইন্সপেক্টর, জামাই ঠিকই বলছে। সময়ের সঙ্গে আমার মেয়ে অদ্ভুত ব্যবহার করছিল। এরকম রাগ আর আত্মহত্যার কথা তো আগেও বলেছে, আর এখন তো অনেক বেশি বলতো। ঠিক আছে, আমরা আসছি, আপনারা এনার খেয়াল রাখুন। ক্রোধ আর চিন্তা চিতার দরজা হয়। দিব্যার সঙ্গে ঠিক এমনটাই হয়েছিল। ওর প্রতিদিনের চিন্তা আর ক্রোধই ওকে এই জঘন্য অপরাধ করতে বাধ্য করে। দিব্যা একা হয়ে গিয়েছিল। ওর জীবনে ও যা ভালোবাসা চেয়েছিল
স্বামীর সঙ্গে থাকার যে সুখও চেয়েছিল সে সুখ সে পাচ্ছিল না। ওর একাকিত্বের জন্যই ওর হাতে এতগুলো খুন হলো। তবে এই পদক্ষেপ নেওয়াটা কি সত্যিই ঠিক ছিল? 3টে হত্যা আর তারপর আত্মহত্যা। এখানে প্রশ্ন এটাই, যা ঘটেছিল তা কি এড়িয়ে যাওয়া সম্ভব ছিল না? অবশ্যই এড়িয়ে যাওয়া যেত। যদি সময় থাকতে দিবাকর তার স্ত্রী দিব্যাকে সামলাতে পারত, তাহলে আজ তার পুরো পরিবার তার সঙ্গে থাকত। এই অপরাধে দিবাকরও ঠিক ততটাই দায়ী যতটা দিব্যা। কারণ দিবাকর কোনোদিনই দিব্যার মানসিক পরিস্থিতি বোঝার চেষ্টাই করেনি। দিব্যা যে ভালোবাসা চেয়েছিল সেই ভালোবাসা দিব্যাকে দিবাকর কোনোদিন দেয়নি। আমি আপনাদের সবার কাছে অনুরোধ করছি, আপনারা আপনাদের আশেপাশে দেখুন, কেউ কি এরকম মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, একাকিত্ব বা কোনো চিন্তার শিকার হচ্ছে, তাহলে আপনি তাকে সহায়তা করুন। যদি প্রয়োজন পড়ে তো তাকে মনোচিকিৎসককে দেখান, যাতে কোনো পরিবারের এইরকম ক্ষতি না হয়। কারণ সম্পর্ক তৈরি করতে সময় লাগে, ভাঙতে বেশিক্ষণ লাগে না। সম্পর্ককে স্নেহ আর ভালোবাসা দিয়ে রাখুন, এই উপদেশ দিয়ে আমি গিরিশ জৈন আজকের এই এপিসোড থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আবার দেখা হবে এরকম কোনো অপরাধ থেকে আপনাদের অ্যালার্ট করাতে এক নতুন গল্পের সঙ্গে। ততদিন বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।